তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ চীনা কমিউনিস্ট পার্টির লন্ডন বৈঠকে নির্বাচনী টানেলে দেশ বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। 18 সংসদ নির্বাচনের অনিয়মের খোঁজে দুদক সংশ্লিষ্টদের তথ্য চেয়ে চিঠি 13 জেলা নির্বাচন অফিসে অভিযান। অনিয়ম হয়, সরকারি থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়, এই মর্মে অভিযোগের ভিত্তিতে আমরা আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। সাবেক সিইসি হুদা ও 4 দিনের রিমান্ডে মবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলের কেউ থাকলে ব্যবস্থা নেবে বিএনপি। জুলাই গণহত্যা মামলার ডিভিশন প্রাপ্ত আসামিদের জন্য কেরানীগঞ্জে বিশেষ কারাগার চালু থাকছে সর্বাধুনিক নজরদারির ব্যবস্থা। দিনের আলো ইরানের দফায় দফায় হামলায় বিপর্যস্ত ইসরায়েল। ফর্দ পারমাণবিক স্থাপনায় আইডিএফ এর পাল্টা আক্রমণ। এবং শ্রীলঙ্কার বিপক্ষে 16 সদস্যের ওয়ানডে দল ঘোষণা। ফিরেছেন মোস্তাফিজ তাসকিন, জায়গা পেয়েছেন লিটন নাইম ও শামীম। সংবাদটাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সব শঙ্কা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার গণফোরামের সঙ্গে বিএনপি লিয়াজু কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান। বলেন, সমস্ত জাতি এখন নির্বাচন চায়। তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় বিএনপি। এ সময় মবের বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থান জানিয়ে আমির খসরু বলেন, বিএনপির কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থার সহ আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টার সাথে বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন সিপিসি পলিট ব্যুরো কংগ্রেসের ডেপুটি লি হংচং। সোমবার পিপলস গ্রেট হলে বিএনপির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে কথা জানান তিনি। এ সময় বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বৈঠকের মাধ্যমে দুই পার্টি ও দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করে সিপিসি। আঞ্চলিক রাজনৈতিক চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2020 সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুদক। ভোট কারচুপির সঙ্গে জড়িতদের তথ্য পেতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে 2014 ও 2024 সালের নির্বাচনে প্রভাব সৃষ্টিকারীদের খুঁজছে বলেও জানান দুদক মহাপরিচালক ফজল আদিত্যের রিপোর্ট। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যেসব জাতীয় নির্বাচন হয়েছে সব কয়টাই ছিল প্রশ্নবিদ্ধ। দুদকে অভিযোগ এসেছে এসব নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছিল শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। গেল জানুয়ারিতে এই অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। গঠন করা হয় 5 সদস্যের কমিটি। সেই অনুসন্ধান দল এবার 2018 সালের নির্বাচনে যে কটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। বিগত যে 3টি নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। নিশিরাতে নির্বাচন খ্যাত 2018 সালের ভোটে সিএসির দায়িত্ব পালনকারী KM নুরুল হুদাকে রোববার রাতে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। দুদকের এই মহাপরিচালক জানান, অনুসন্ধান কর্মকর্তা চাইলে তাকে এই অভিযোগে গ্রেফতার দেখাতে পারেন। আমাদের যে অনুসন্ধান দল রয়েছেন এইটা তাদের এখতিয়ার, তারা যদি মনে করেন কোনো আসামিকে গ্রেফতার করার প্রয়োজন এই পর্যায়ে সেই উদ্যোগ তারা নেবেন। এদিকে ইসলামিক ব্যাংক থেকে 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।
এদিকে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধন এবং প্রদানে হয়রানি সহ নানা অভিযোগে 13টি জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মিলেছে অনিয়মের সত্যতা। সহকর্মীদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। সেবা প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন এমন অভিযোগের ভিত্তিতে 13টি জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় হতে এই অভিযান পরিচালনা হচ্ছে। সেবা পেতে ভোগান্তি, অনৈতিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে অভিযানে দুদক। সোমবার বেলা 11:30টায় সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে এই অভিযান হয়। এ সময় অনিয়মের প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি। আমরা ছদ্মবেশে দুজন গ্রাহকের সাথে কথা বলে জানতে পারি যে নিচতলার আউটসোর্সিংয়ের কর্মচারীরা তাদের কাছ থেকে 230 টাকা করে আদায় করে, যার কোনো রসিদ বা কোনো স্লিপ দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা চ্যালেঞ্জ করলে তারা কোনো রেজাই চালান আমাদেরকে দেখাতে পারে। এদিকে দুপুর 12টার দিকে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। এই সময় দুদকের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা। উত্তরা থেকে আজকে আসছি, 1 ঘন্টা লেট হয়েছে। আচ্ছা, 1 ঘন্টা তো লেট হইতেই পারে, ঢাকা থেকে আসছি যেহেতু। 11টার দিকে গেছি, বলে হবে না, আপনার সকাল 10টায় আসতে বলছিলাম, আসেন নাই, এই জন্য আপনার কাজটা হবে না, আপনি সামনের মাসের 5 তারিখে আসেন। ভোটার আইডেন্টি কার্ডের ফটো আমার তাই নেহানো আছে, ওইগুলো নিয়ে আমি কাগজপত্র নিয়ে ঘুরি। আবার পরে তো কয় যে আমরা মেসেজ যাব, আপনি জানেন। হ্যাঁ, তারিখ আর তারিখ কবে আমু, মঙ্গলবার আইন, এর সামনের সপ্তাহে আইন, এই যে এরকম ঘুরার পরে তো আমি ঘুরতেই আছি। আমি 1 বছর আগে আবেদন করছিলাম, 1 বছর আগে আবেদন করার পরে 2 বার আসছি। আমার বলছে আপনার ফোনে একটা SMS যাবে, কিন্তু SMS আজ পর্যন্ত আসে নাই। যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্বাচন কর্মকর্তার দাবি, শতভাগ সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। মানুষ কাজকর্ম করলে ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা আমরা দেখবো যদি হয়ে থাকে কিছু এরকম, তবে আমরা আন্তরিকভাবে আমরা সেবা দিচ্ছি এখানে। আর দুদক বলছে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অনিয়মের সত্যতা মিলেছে। অভিযানকালে প্রথমে আমরা কিছু সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করছি এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আমরা এখানে গ্রাহক সেবা ও হয়রানির প্রাথমিক সত্যতা পেয়েছি এবং এই সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র আমরা এখান থেকে সরবরাহ করতেছি। রেকর্ডপত্রের আলোকে পরবর্তীতে আমরা আমাদের প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব। দুর্নীতির অনুসন্ধানে নওগাঁ নির্বাচন অফিসও হানা দেয় দুদক। অভিযানের বিস্তারিত গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানায় দুদকের জনসংযোগ বিভাগ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের অন্যতম কালো অধ্যায় 2018। আর সেই সময়ে যার কাঁধে দায়িত্ব ছিল নির্বাচনের, তিনি AKM নুরুল হুদা। বলা হয় সেই সময় দিনের ভোট হয়েছিল রাতেই। সে AKM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও মোহাম্মদ ফয়সল বিপ্লবকে কারাগারে পাঠানো হয়েছে। AH হিবেলের রিপোর্ট। বিগত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির মূল হোতা সাবেক 3 CEC-কে আসামি করে সম্প্রতি মামলা করে বিএনপি। রোববার রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হন রাতের ভোটের কারিগর সাবেক CEC AKM নুরুল হুদা। সোমবার বিকেলে তাকে নেওয়া হয় CMM আদালতে। একই সঙ্গে আদালতে তোলা হয় আটককৃত সাবেক MP সাবিনা আক্তার তুহিন সহ মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক MP মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় তাদের। সাবেক CEC AKM নুরুল হুদার বিরুদ্ধে 11 অভিযোগ এনে 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশের তদন্ত কর্মকর্তা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারিক আদালত। আপনারা জানেন যে এই বিতর্কিত নিশিরাতের প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা ছিল শেখ হাসিনার একজন অত্যন্ত সহযোগী এবং আস্থাভাজন ব্যক্তি। এদিকে নুরুল হুদা যে ধারায় অভিযুক্ত হয়েছেন সেগুলো কোনো নির্বাচন কমিশনের কর্মকর্তা নয়, বরং প্রার্থী ও ভোটারদের উপর বর্তায় বলে দাবি আইনজীবীর। যে মামলায় পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি। 2018 সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন AKM নুরুল হুদা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।
KM নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনাকে মব জাস্টিস উল্লেখ করে এই ধরনের আচরণকে অনাকাঙ্ক্ষিত বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে এমন ঘটনা উদ্বেগজনক। এতে বাহিনীর কারো দায়িত্ব অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এদিকে এই ঘটনার নিন্দা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। জানান, বর্তমান সরকার একটি আদর্শ সময়ে দায়িত্ব পাননি, তারপরও একটি আদর্শ পরিবেশ তৈরির চেষ্টা চলছে। প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক সিইসি নজরুল হুদাকে আটকের সময় যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কথা হচ্ছে যে কেন পারা যাচ্ছে না, এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। হ্যাঁ, আমরা খুব একটা আদর্শ পরিবেশে দায়িত্বভারটা গ্রহণ করি নাই এবং আমরা এর লোক ওর লোক এটা সবসময় শুনি। সে অর্থে আমাদেরকে কিন্তু ইস্যু ভিত্তিক কাজ করে যেতে হচ্ছে, বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে। এদিকে গাজীপুরের কালিয়াকুড়ের মৌচাকে হর্টিকালচার সেন্টারে পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক সিইসি KM নজরুল হুদাকে আটকের সময় যে মব জাস্টিস হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এই সময় সাবেক আরেক সিইসি হাবিবুল আউয়ালের গ্রেপ্তারের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক সিইসি KM নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আর নুরুল হুদাকে গ্রেফতারের সময় এবং আদালতে যারা অসৎ আচরণ করেছে তাদের শাস্তি দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে অবৈধ ভোটের কারিগরদের পরিণতির সম্পর্কে বর্তমান কমিশনকে সতর্ক করেন জয়নুল আবেদিন ফারুক। তাইম আফসানার রিপোর্ট। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে 2018 সালে রাতের ভোটের অন্যতম ছিলেন সাবেক সিইসি KM নুরুল হুদা। রোববার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সাবেক সিইসিকে লাঞ্ছিত এই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। সোমবার এ নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফোন আলাপে সাংবাদিকদের বলেন, নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাবেক সিইসিকে গ্রেপ্তারের সময় এবং আদালতে যারা অসদাচরণ করেছে তাদের শাস্তির দাবি করেন তিনি। গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে, এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক। এ সময় জোর করে নির্বাচন করার পরিণতি সম্পর্কে বর্তমান কমিশনকেও সতর্ক করেন তিনি। আবার কোনো ষড়যন্ত্র নিহিত থাকে, আবার কোনো প্রেতাত্মারা যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করে, আমরা রুখে দিব, রুখে দাঁড়াবো। বিগত 3 সিইসি সহযোগীদেরও আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সংঘটিত বিভিন্ন অপরাধের মামলায় গ্রেফতার ডিভিশন প্রাপ্ত আসামিদের জন্য চালু হলো বিশেষ কারাগার। ঢাকার কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটিকে সর্বাধুনিক প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নতুন রূপ দেওয়া হয়েছে। এ কারাগারে রাখা হবে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, আমলা তথা ডিভিশন প্রাপ্ত এবং বেপরোয়া আচরণ করা বন্দীদের। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য দেন কারা মহাপরিদর্শক। 21 জুন কারাগারটিতে কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। সাবিনা মজুমদারের রিপোর্ট।
গেল বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে পতিত আওয়ামী সরকারের এমপি আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় ৩,০০০। এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সহ প্রায় ৩০০ জন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি। বিচার না হওয়া পর্যন্ত কারাবিধি অনুযায়ী এসব বন্দী ডিভিশন পাচ্ছেন। কঠোর নজরদারিতে ডিভিশনপ্রাপ্ত এই আসামিদের এক ছাদের নিচে রাখতে বিশেষ কারাগার চালু করেছে সরকার। কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারকে রূপ দেয়া হয়েছে বিশেষ বন্দিশালায়, যাকে মডেল কারাগার হিসেবে বলছেন কারা কর্তৃপক্ষ। ২১শে জুন থেকে এর কার্যক্রম চালু হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। ২১শে জুনে আমরা চালু করেছি। ঝুঁকিপূর্ণ যারা বন্দী আছেন তাদেরকে এখানে রাখার পরিকল্পনা গ্রহণ করেছে। কারাগারে বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে, তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, এরকম টাইপের কিছু বন্দীকে আমরা এখানে রাখার চেষ্টা করব। বাট মোস্টলি এই কারাগারটা হবে মানে একটা বড় অংশ থাকবে হচ্ছে ডিভিশনপ্রাপ্ত বন্দীরা, যাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের আসলে কার্যক্রমগুলোকে মনিটর এবং ফলো আপ করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে ২৫০ জন ভিআইপি বন্দীকে রাখা হবে এখানে। এখন পর্যন্ত আনা হয়েছে ৫০ জনকে। বিশেষ এই কারাগারের নিরাপত্তা নিশ্চিতের জন্য থাকছে অত্যাধুনিক সিসিটিভি, বডি ক্যামেরা সহ এআই নজরদারির মতো ব্যবস্থা বলেও জানান কারা মহাপরিদর্শক। এটা কমপ্লিট করেছে সেনাবাহিনীর সহায়তা আমরা করেছি, যাতে কোনো রকম গোপনীয় অথবা কোনো ভালনারেবল কোনো কিছু না থাকে এখানে বন্দী স্থানান্তর। এরপর আমরা এখানে অ্যাডভান্স এখানে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেমটা থাকবে এখানে এই কারাগারে, যাতে এখানে কোনো মোবাইল ডিভাইস ইভেন কেউ যদি কোনোভাবে নিতেও পারে যাতে কোনো রকমের সুবিধা না পায়। এরপরে এন্ট্রিগুলো প্রপার করার জন্য আমরা এখানে বডি স্ক্যানার আছে, লাগেজ স্ক্যানার আছে। এখানে যারা ডিউটি পালন করবেন তাদের আমরা বডি ক্যাম দিয়ে তাদেরকে ডিউটি করবে, যাতে ওইখানে তাদের কার্যক্রমগুলো তারা ডিউটিতে কী কাজ করছে, কারারক্ষীরা অথবা আমাদের কর্মকর্তা কর্মচারী যারা ভিতরে দায়িত্ব পালন করে তারা কিন্তু সবাই কিন্তু নিজস্ব ক্যাম্প নিয়ে যাবেন। সিসিটিভিতে কিন্তু আমরা এআই ইনকর্পোরেট করার চেষ্টা করেছি, যেখানে হচ্ছে কোনো রকমের সাসপিশিয়াস মুভমেন্টগুলো অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং তারা আমাদেরকে নোটিফাই করবে। টেলিফোনেও আমাদের এআই ইনকর্পোরেট করা হয়েছে, যেখানে হচ্ছে তারা সাসপিশিয়াস কথাবার্তাগুলো রেকর্ড করবে অথবা আমাদেরকে ওয়ার্নিং জেনারেট করবে কেউ যদি অযাচিত কোনো কথাবার্তা বলে থাকে। এছাড়া বন্দীদের নিরাপত্তা ও এই কারাগারের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এখানকার কর্মকর্তাদের দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণও। তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষিত করার ব্যবস্থা অলরেডি করা হয়েছে। এছাড়াও ওনাদের প্রশিক্ষণ প্রক্রিয়া চলমান থাকবে এবং তাদেরকে একটা বিশেষ ইনসিগনিয়ার মাধ্যমে তাদেরকে আমরা তাদের মনোবল বৃদ্ধি করার জন্য তারা স্পেশাল এক রকমের কাজ করছেন, এরকম টাইপের একটা বিশেষ তারা একটা ইনসিগনিয়া ক্যারি করবেন। বিশেষ এই কারাগারে ভিআইপি বন্দীদের সেবা দেওয়ার জন্য রাখা হবে কিছু সাধারণ বন্দী। পাঠাগার, হাসপাতাল সহ বেশ কিছু সুবিধা থাকছে বিশেষ এই বন্দিশালায়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বগুড়া শহরের রাজাবাজারে মশলার গুদামে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫.৫ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমাণে খাবার অযোগ্য মশলা জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা পুলিশ এই অভিযানে সহযোগিতা করেন। বগুড়ার প্রতিনিধি সঞ্জু রায়ের রিপোর্ট। বগুড়া শহরের রাজাবাজার, যেখান থেকে পাইকারিতে উত্তরাঞ্চলের অধিকাংশ জেলাতে সরবরাহ হয় মশলা ও আমদানিজাত অধিকাংশ পণ্য, কিন্তু সোমবার বাজারে একটি প্রতিষ্ঠানের গোডাউনে আকস্মিক অভিযানে মেলে বস্তায় বস্তায় মজুত করা পচে যাওয়া ও খাবার অযোগ্য কিশমিশ, পাঙ্গাস পড়া, দারুচিনি, কালো এলাচ, পচা বাদাম ও বিভিন্ন জাতের মশলা। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার রাজাবাজারে জাহাঙ্গীর ট্রেডার্সের গুদামে অভিযান চালায় সেনাবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। এই সময় 2600 কেজি ওজনের দেশীয় ও বিদেশি মশলা সহ কাজু বাদাম, চীনাবাদাম জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। এছাড়াও ভেজাল হলুদ ও গুঁড়ামরিচ ভাঙানোর দায়ে মরিয়ম ট্রেডার্স নামের আরেকটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন বলছে জব্দ করা মশলা আইনি পদ্ধতি মেনে ধ্বংস করা হবে। আমাদের যে জব্দকৃত মালামাল আমরা পৌরসভার যেখানে ডাম্পিং স্টেশন আছে এখানে আমরা যথাযথ প্রক্রিয়ায় আমরা এটা হচ্ছে যে ডিস্ট্রয় করব। অভিযানে সেনাবাহিনীর 50 জন সদস্য অংশ নেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেঘনা ব্যাংক পিএলসির
12তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর মহাখালীর মেডোনা টাওয়ারে ব্যাংকের সম্মানিত চেয়ারপারসন মিসেস উজমা চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আক্তার রিজভী, এফসিএ ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র মহাপরিচালক মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহসান খলিল এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি সচিব কুমার সাহা, এফসিএ সহ ব্যাংকের সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ। মেঘনা ব্যাংক ব্যাংকিং সেবার মান উন্নয়নের মাধ্যমে আর্থিক ও অন্তর্ভুক্তি, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি নেতাকর্মীরা। সোমবার বিকেলে কেন্দুয়া পৌর শহরে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন তারা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া, মজনু সহ অন্যান্য নেতারা। তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি নেতা রোকন ভূঁইয়ার উপর এই হামলা চালিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তারা। এর আগে রোববার সন্ধ্যায় রোকন ভূঁইয়ার উপর হামলার ঘটনা ঘটে।